সুপ্রিয় দর্শকবৃন্দ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রীতীয় শুভেচ্ছা নেবেন, আশা করি সকলেই ভালো আছেন। ডিএনএ পরীক্ষায় মিলল আসল পরিচয়, জেল খাটলেন নির্দোষ ইমাম। সুপ্রিয় দর্শকবৃন্দ, এই শিরোনামে আমার দেশ পত্রিকায় একটি প্রতিবেদন প্রকাশিত হয়েছে। খুবই চাঞ্চল্যকর একটি খবর, কেননা গত কয়েকদিন থেকে সারা দেশে নেত্রকোনার এক মাদ্রাসা পরিচালকের তার এক ছাত্রীকে, যার বয়স মাত্র 11 বছর বয়সে 7 মাসের অন্তঃসত্ত্বা হওয়ার ঘটনাটি সারা দেশে ব্যাপক আলোড়ন সৃষ্টি করেছে। এরকম একটি প্রেক্ষাপটে ঠিক একই ধরনের আরেকটি ঘটনা এই প্রতিবেদনের মধ্য দিয়ে সামনে উঠে এসেছে। তবে যেটি খারাপ লাগার কথা সেটি হলো, যাকে দোষী বানিয়ে প্রায় 1 মাস জেল খাটানো হয়েছে, অবশেষে ভূমিষ্ঠ যে বাচ্চা, সেই বাচ্চা ডিএনএ টেস্ট করে ওই ইমামের কোনো দোষ খুঁজে পাওয়া যায়নি, বরং ডিএনএ পরীক্ষায় ওই বাচ্চাটির বাবা হচ্ছে ভিকটিম যে মেয়ে, সেই মেয়ের আপন ভাই। কথাটি শুনতে অবিশ্বাস্য মনে হলেও একেবারে সত্য একটি ঘটনা ঘটেছে ফেনী জেলার পরশুরাম থানায়। তো চলুন দেখি আমরা প্রতিবেদনটিতে বিস্তারিত কি প্রকাশিত হয়েছে। ফেনীর পরশুরামের উত্তর টেটেশ্বর গ্রামের পশ্চিম পাড়া জামে মসজিদের ইমাম ও মক্তবের শিক্ষক ছিলেন মুজাফফর আহমেদ। 2024 সালের 24 নভেম্বর ওই গ্রামের চান মিয়ার স্ত্রী হনুফা খাতুন তার কিশোরী কন্যা রুবি আক্তারকে, যার বয়স 14, ধর্ষণের অভিযোগে মুজাফফরের বিরুদ্ধে পরশুরাম মডেল থানায় একটি মামলা করেন। তখন ইমাম মুজাফফর এই ঘটনার সঙ্গে জড়িত নন দাবি করে কাকুতি মিনতি করলেও কারো মন গলেনি। মিথ্যা অভিযোগকারীর বিরুদ্ধে 2024 সালের 26 নভেম্বর ফেনীর আদালতে মামলা করতে যান মুজাফফর। অর্থাৎ তিনি যে দোষী নন, সেজন্য তার বিরুদ্ধে যে মিথ্যা অভিযোগ করা হচ্ছে, এজন্য তিনি মামলা করতে গিয়েছিলেন। এই সময় আদালত প্রাঙ্গণ থেকে গ্রামের মাতব্বর ও হনুফা খাতুন ইমাম মুজাফফরকে জোরপূর্বক পুলিশের হাতে তুলে দেন। এরপর 1 মাস 2 দিন কারাভোগ করেন মুজাফফর। অর্থাৎ তিনি গিয়েছেন যে মিথ্যা অভিযোগ করা হচ্ছে এজন্য মামলা করতে গিয়ে, সেখানে গ্রামের মাতব্বর আর ওই হনুফা খাতুন তারা দুজন মিলে ওই মুজাফফরকে অর্থাৎ ইমামকে জোর করে তারা পুলিশের হাতে তুলে দেয়। আচ্ছা, এবং 1 মাস 2 দিন কারাও ভোগ করেন। এদিকে একই বছরের 22 ডিসেম্বর অভিযুক্ত মুজাফফরকে ঢাকার মালিবাগে পুলিশের সিআইডি বিভাগের ফরেনসিক ল্যাবরেটরিতে ডিএনএ পরীক্ষার জন্য সশরীরে ও রুবি আক্তারের সংরক্ষিত ভ্যাজাইনাল সোয়াব পরীক্ষার জন্য পাঠানো হয়। ঢাকার মালিবাগের ফরেনসিক ল্যাবরেটরি থেকে 2025 সালের 21 জানুয়ারি পরশুরাম মডেল থানার উপপুলিশ পরিদর্শক জাহিদুল ইসলামের কাছে পাঠানো ডিএনএ পরীক্ষার রিপোর্টে বলা হয়, পরীক্ষায় ভ্যাজাইনাল সোয়াব এ পুরুষের বীর্যের উপাদানের উপস্থিতি শনাক্ত হয়নি। ভ্যাজাইনাল সোয়াবে বীর্যের উপস্থিতি শনাক্ত না হওয়ায় মুজাফফরের ডিএনএ প্রোফাইলের সঙ্গে তুলনা করে মতামত প্রদান করা সম্ভব নয়। বলছে যেহেতু তার ডিএনএর সাথে এটা মেলেনি, এজন্য কোনো মতামত তিনি দেননি। মামলার ভিকটিম ও তার সদ্য ভূমিষ্ঠ হওয়া শিশু কন্যা সন্তানের জৈবিক পিতা নির্ধারণে ডিএনএ পরীক্ষার নিমিত্তে ভিকটিম ও তার সন্তানকে পরীক্ষাগারে উপস্থিত হয়ে ডিএনএর নমুনা প্রদানের জন্য আদালতে আবেদন করা হয়। যেহেতু প্রথমে ওটা পরীক্ষা করে সেখানে পাওয়া যায়নি, এবার বলল যে ঠিক আছে, তাহলে ভিকটিম অর্থাৎ যে মেয়ে ধর্ষণের শিকার হয়েছে সে এবং তার বাচ্চাকে যেন পরীক্ষাগারে
সেখানে তাদের দুজনের ডিএনএ পরীক্ষা করার জন্য আদালতে আবেদন করা হয়। এর মধ্যে পুলিশের তদন্তে উঠে আসে বিস্ময়কর তথ্য। ডিএনএ রিপোর্টে কিশোরীর সঙ্গে মুজাফফরের মিল না পাওয়ার প্রতিবেদন ফেনীতে আসলে পুলিশ বিষয়টি নিয়ে গভীরভাবে তদন্ত শুরু করে। ওই যে আদালতে আবেদন করেছে, আবেদন করার পর যখন ওই ভিকটিম মেয়ে এবং তার বাচ্চার ডিএনএ পরীক্ষা করা হয়, তখন দেখা যায় যে সেখানে ওই যে অভিযুক্ত ইমাম মুজাফফর তার ডিএনএর সাথে মিলছে না। এবং এই প্রতিবেদনটি যখন পরশুরাম মডেল থানাতে প্রেরণ করা হয়, তারা দেখে তখন তারা নড়ে চড়ে বসে যে তার মানে হচ্ছে মুজাফফর তো নির্দোষ। তো এখন মুজাফফর নির্দোষ, তাহলে দোষী কে? যখন তারা এটা বের করার জন্য উঠে পড়ে লাগে এবং গভীরভাবে তদন্ত শুরু করে, তখন কিশোরী রুবি আক্তারকে ব্যাপক জিজ্ঞাসাবাদ করলে এক পর্যায়ে কিশোরী তাকে তার সহোদর ভাই ব্যাপক হারে ধর্ষণ করেছে বলে জানায়। অর্থাৎ ভিকটিমের ভাই, যে বাচ্চা জন্ম হয়েছে সম্পর্কে তার মামা। প্রকৃত ঘটনা আড়াল করে আপন বড় ভাই মোর্শেদকে ধর্ষণের দায় থেকে বাঁচাতে ভিকটিম রুবি আক্তার শিক্ষক মুজাফফরকে ফাঁসানো হয়। 2025 সালের 19 মে রুবি আক্তারকে ধর্ষণের সঙ্গে জড়িত সন্দেহে বড় ভাই মোর্শেদকে, যার বয়স 22, গ্রেপ্তার করে পুলিশ। পুলিশের জিজ্ঞাসাবাদে মোর্শেদ পরিবারের অগোচরে আপন বোন রুবি আক্তারকে ধর্ষণের কথা স্বীকার করে। 20 মে আদালতে 164 ধারায় জবানবন্দি প্রদান করে। ভিকটিম রুবি আক্তার ও তার ভাই মোর্শেদ ওই গ্রামের চান মিয়ার ছেলে মেয়ে। যখন এবার ডিএনএ পরীক্ষার কথা তাকে বলা হয়েছে এবং তাকে যখন পুলিশ ব্যাপক জিজ্ঞাসাবাদ করেছে, এক পর্যায়ে সেও স্বীকার করে যে পরিবারের লোকজনের অগোচরে সে তার বোনকে ধর্ষণ করে এবং তার ধর্ষণের কারণে তার বোন গর্ভবতী হয়ে বাচ্চার জন্ম দেয়। আদালতে আবেদনের প্রেক্ষিতে রুবি আক্তার আর ভূমিষ্ঠ সন্তান জান্নাতুল ফেরদাউস ও অভিযুক্ত বড় ভাই মোর্শেদকে ডিএনএ পরীক্ষার জন্য একই বছরের 4 আগস্ট ঢাকায় পুলিশের ফরেনসিক ল্যাবরেটরিতে পাঠানো হয়। 9 আগস্ট ডিএনএ পরীক্ষার রিপোর্টে উল্লেখ করা হয়, ভিকটিমের সদ্য ভূমিষ্ঠ হওয়ার শিশুকন্যা জান্নাতুল ফেরদাউসের সঙ্গে মোর্শেদের ডিএনএ নমুনার মিলে যাওয়ায় তিনি তার জৈবিক পিতা। ডিএনএ পরীক্ষক জাহিদুল ইসলাম ডিএনএ পরীক্ষার ফলাফলের প্রতিবেদনে উল্লেখ করেন, ডিএনএ পরীক্ষায় মোর্শেদের সঙ্গে জান্নাতুল ফেরদাউসের পিতা হিসেবে 99.99% মিল রয়েছে। মুজাফফর আহমেদ রুবি আক্তারের গর্ভজাত সন্তানের জৈবিক পিতা নন। অর্থাৎ যে ইমামকে অভিযুক্ত করে জেল খাটানো হয়েছে 1 মাস 2 দিন, মুজাফফর নামক ওই মুজাফফরকে বলা হচ্ছে যে তিনি এই সন্তানের পিতা নয়। মামলার তদন্ত কর্মকর্তা উপপুলিশ পরিদর্শক শরীফ হোসেন অভিযোগপত্রে মুজাফফর আহমেদের বিরুদ্ধে আনীত নারী ও শিশু নির্যাতন দমন আইন 2000 সংশোধিত এর 9(1) ধারায় অপরাধ প্রমাণিত না হয় মামলার দায় হতে অব্যাহতি প্রদান ও গ্রেপ্তারকৃত আসামি মোর্শেদের বিরুদ্ধে অপরাধ প্রাথমিকভাবে প্রমাণিত হওয়ায় নারী ও শিশু নির্যাতন দমনের একই ধারায় তার বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করেন। গ্রেপ্তারের পর থেকে মোর্শেদ ফেনী জেলা কারাগারে রয়েছেন। তো মানে যখন পুলিশ দেখলো যে ইমাম মুজাফফরের সাথে ডিএনএর যে পরীক্ষা আর যে রিপোর্ট সেটি মিলছে না, কিন্তু তার ভাই মোর্শেদের সাথে যে মিলছে এবং সেটার পার্সেন্টেজও কিন্তু একেবারে মানে হাই, সেটি হচ্ছে 99.99 এবং তখন পুরো নিশ্চিত হওয়া যায় যে তার পিতা মুজাফফর নয়, ভাই মোর্শেদ। এবং সেই প্রেক্ষিতে পুলিশ ওই আসামির যে তালিকা সেখান থেকে মুজাফফরের নাম বাদ দিয়ে এবং মোর্শেদের বিরুদ্ধে অভিযোগ গঠন করে বর্তমানে সে পরশুরাম মডেল থানায় সেখানে সে হাজতে আছে। তো এই বিষয় নিয়ে মুজাফফর আহমদ বলেন যে অবশেষে সত্যের জয় হয়েছে। এই ঘটনায় আমি সামাজিক ও পারিবারিকভাবে হেনস্থার শিকার হয়েছি। মসজিদের ইমামতি ও ইসলামিক ফাউন্ডেশনের চাকরি হারিয়েছি। মামলার খরচ চালাতে বাড়ির পাশে মূল্যবান জায়গা বিক্রি করে দিয়েছি। অর্থনৈতিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছি। কারাভোগ, সামাজিক মর্যাদাহানি ও অর্থনৈতিক ক্ষতিপূরণ দাবি করেন তিনি।
এবং বলেন, বিভিন্ন সময় প্রায় মসজিদের ইমাম ও মাদ্রাসার শিক্ষকদের বিভিন্ন অপবাদ দিয়ে ফাঁসানো হয়। প্রকৃত সত্য তুলে ধরা হলে এভাবে আমার মতো অনেক নিরপরাধ মানুষ বেঁচে যাবে। ইমামের সামাজিক মর্যাদাহানি ও 1 মাস কারাদণ্ডের ক্ষতিপূরণ দাবি করেছেন। তো প্রতিবেদনটি আরেকটু দীর্ঘ আছে, আমরা পুরোটা পড়লাম না, আমাদের ভিডিওটি দীর্ঘ হয়ে যাচ্ছে। তো যেটি বলতে হয় সেটি হলো যে শুরুতে যেটি বলছিলাম যে নেত্রকোনার মদনে ঠিক একই রকমভাবে একজন মাদ্রাসার পরিচালকের বিরুদ্ধে অভিযোগ উঠেছে, যদিও তার কুলকিনারা এখনও পাওয়া যায়নি, কিন্তু সেই পরিচালকও কিন্তু গ্রেপ্তারের আগে এক ফেসবুক ভিডিও বার্তায় তিনি এমনটা দাবি করেছেন যে ডিএনএ পরীক্ষা করার জন্য, এবং তিনি নিজেকে নির্দোষ দাবি করেছেন। এখন ফেনী পরশুরামের এই যে ঘটনা, এই ঘটনার মধ্য দিয়ে এই যে একজন নিরপরাধ ব্যক্তির সন্ধান পাওয়া গেল একই রকম ঘটনায়, এখন প্রশ্ন উঠছে তাহলে নেত্রকোনার মদনে যে মাদ্রাসার পরিচালক তিনি যেটি দাবি করছেন তিনিও সেখানে নির্দোষ কিনা সেটি এখন দেখার অপেক্ষায় রয়েছে দেশবাসী। আশা করব যে নেত্রকোনার পুলিশ এই বিষয়টি সুষ্ঠুভাবে তদন্ত করে প্রকৃত যে ঘটনা সেটি সবার সামনে প্রকাশ করবেন। যদি সেই পরিচালক নির্দোষ হয়ে থাকে তাহলে তিনি যেন মুক্তি পান এবং যে প্রকৃত আসামি তাকে যেন ধরতে পারে। আর যদি সেটি না হয় এবং ডিএনএ পরীক্ষায় যদি সেই পরিচালক দোষী সাব্যস্ত হয়, যেন তার শাস্তি নিশ্চিত হয়। তো যেটি বলতে হয় সেটি হলো, পাশাপাশি এই যে ফেনী পরশুরামের যে ইমাম মুজাফফরের কথা বলা হচ্ছে, এই মুজাফফর কিন্তু অনেকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। আমরা আশা করব যে সরকারের পক্ষ থেকে তার চলে যাওয়া চাকরি যেন তাকে ফিরিয়ে দেওয়া হয় এবং যারা প্রকৃত অপরাধী তাদের যেন যথাযথ কঠোর শাস্তি প্রদান করা হয়। কারণ এটি সমাজে বিভিন্নভাবে এগুলো সমাজে অস্থিরতা তৈরি করে এবং খারাপ প্রকৃতির লোক যারা, তারা এগুলোকে পুঁজি করে সমাজে বিভিন্ন ধরনের অস্থিরতা তৈরি করে। তো সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।